আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে, তোমাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজকের ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি আল আমিন স্যার, প্রভাষক বাংলা বিভাগ, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ব্যাকরণ অংশের আলোচনা শেষে আমাদের নির্মিতি অংশের আলোচনা চলছিল বাংলা দ্বিতীয় পত্রের। আচ্ছা, তো আজকে আমরা দেখে নেই কি পড়ব। আজকে আমরা সারাংশ এবং সারমর্ম কিভাবে লিখতে হয় সেটা আমরা পড়ব। ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয়, সংলাপ, অভিজ্ঞতা এবং প্রতিবেদন। আচ্ছা, আমরা আজকের পাঠ দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখে নেব আজকের শিখন ফলটা কি কি শিখতে পারবো আমরা। সারাংশ সারমর্ম কিভাবে লিখতে হয় তা তোমরা জানতে পারবে। ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয় তা জানতে পারবে। সংলাপ, খুবই দুঃখিত এখানে চিঠি হবে না, সংলাপ কিভাবে লিখতে হয় তা জানতে পারবে। ওকে, সংলাপ কিভাবে লিখতে হয় তা জানতে পারবে। অভিজ্ঞতা কিভাবে লিখতে হয় তা জানতে পারবে এবং সবশেষে প্রতিবেদন কিভাবে লিখতে হয় এবং একটি প্র্যাকটিক্যাল প্রতিবেদনের নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে প্রতিবেদন লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আজকে আমাদের যে আলোচনা, প্রথমে সারাংশ কিভাবে লিখতে হবে বা সারমর্ম কিভাবে লিখতে হয় আমরা সেটা দেখে নেব। যে বিষয়গুলো ফলো করতে হবে, দেখো এখানে বিভিন্ন বিষয় আমি তোমাদের সামনে দিয়েছি। এই বিষয়গুলো অবশ্যই ফলো করতে হবে সারাংশ বা সারমর্ম লিখতে গেলে। প্রথমে পুরো বক্তব্যটি মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। অনেক সময় দেখা যায় পরীক্ষায় তোমাদের চলে আসলে তোমাদের অনেক সময় মুখস্থ কমন পড়ে যায়। আসলে সবসময় যে তোমাদের কমন পড়বে মুখস্থ লিখতে পারবে বিষয়টা এমন না। তো যদি কমন তোমাদের না পড়ে যায়, মুখস্থ না থাকে, সেক্ষেত্রে সারাংশটি লিখতে হলে বা সারমর্মটি লিখতে হলে প্রথমে পুরো বক্তব্যটি মনোযোগ দিয়ে তুমি পড়বে। সেই বক্তব্যের মধ্যে মূলত কী বলছে সেটা বোঝার চেষ্টা করবে। এরপরে কি করতে হবে, দেখো লেখার জন্য মনে মনে মূল বক্তব্য আলাদা করবে এবং যখন তুমি পড়বে পুরো বক্তব্যটি মনোযোগ দিয়ে, তখন এই বক্তব্যটির মূল বক্তব্যটা কি, আসলে বক্তব্যটির পুরো বক্তব্যটির মূল বক্তব্য কি, মূল কথাটাকে কি বোঝাতে চেয়েছে ওখানে, সেই বক্তব্যটি মনে মনে তুমি ঠিক করবে। কেন ঠিক করবে? কারণ ওই মূল বক্তব্যটিই তোমাকে লিখতে হবে। এটাই হচ্ছে সারাংশ। সারাংশে নিজের কোনো মতামত প্রকাশের সুযোগ নেই। তুমি যে ব্যক্তিগতভাবে নিজের মতামত দিবে কোনো সুযোগ নেই। ওখানে যেই কথা তোমাকে বোঝানো হয়েছে সেই কথাই লিখতে হবে। কোনো বক্তব্যই অনুচ্ছেদ থেকে সরাসরি লেখা যাবে না। আমরা অনেক সময় দেখি কি যে সারাংশ বা সারমর্ম, বিশেষ ক্ষেত্রে সারাংশের ক্ষেত্রে বিষয়টি বেশি ঘটে থাকে যে ওখান থেকে তুমি সরাসরি লাইন তুলে দিচ্ছ। আসলে এরকম তুলে দিলে তখন কিন্তু সেখানে সারাংশ আর হচ্ছে না। এবং মূল বক্তব্যের বাইরে অপ্রয়োজনীয় কোনো কথা আনা যাবে না, এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মূল বক্তব্যের বাইরে অবশ্যই কোনো অপ্রয়োজনীয় কথা সেখানে আনা যাবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তাহলে আমরা জানলাম কি কিভাবে সারাংশ লিখতে হবে বা সারমর্ম লিখতে হবে। এবার ভাব সম্প্রসারণ। আসলে ভাব সম্প্রসারণে ওরকম বাধা ধরা কোনো নিয়ম নেই। আমরা যদিও ছোটোবেলায় পড়ে আসছি মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এভাবেও লিখতে পারো, অথবা ভাব সম্প্রসারণ এই শব্দটি লিখে একটা ক্লোন দিয়ে তারপরে লেখা শুরু করে দেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর পুরনো যে নিয়ম রয়েছে সেই পুরনো নিয়ম অনুসারেও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এটা হয়ে গেল। তাহলে সারাংশ হয়ে গেল, ভাব সম্প্রসারণ হয়ে গেল। এবার সংলাপ। সংলাপে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, সংলাপ মানে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে কথোপকথন। তাহলে সংলাপ মানে কি? সংলাপ মানে হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে কি কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে, সুনির্দিষ্ট বিষয় নিয়ে কি কথোপকথন, অর্থাৎ কথাবার্তা চলবে, ডায়লগ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি। ওকে, চরিত্র বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সংলাপ রচনা করতে হবে। অর্থাৎ যেই বিষয় নিয়ে তুমি সংলাপ করবে বা সংলাপ লিখবে, সেই চরিত্রটা কেমন হতে পারে, সেই বিষয়টাই বা কেমন হতে পারে, সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই তোমাকে সংলাপ রচনা করতে হবে। অনেক সময় আমরা রাজনৈতিক সংলাপ দেখে থাকি। আমরা যদি চিন্তা করি, রাজনৈতিক সংলাপের মধ্যে কিন্তু রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা হয়। ঠিক আছে? তো রাজনীতির সার্বিক যে বিষয়গুলো আছে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই আমাদেরকে আলোচনা করতে হবে।
আবার যৌতুক প্রথা নিয়ে অনেক সময় আলোচনা হয়, সংলাপ হয়। সেক্ষেত্রে আমাদের যৌতুক প্রথার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? অর্থাৎ তোমার যে বিষয় নিয়ে তুমি সংলাপ রচনা করবে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সংলাপ রচনা করতে হবে। এবং সবশেষ কি, সংলাপটি হবে সংক্ষিপ্ত, তার ভাষা হবে সুস্পষ্ট এবং প্রাঞ্জল। অর্থাৎ এমনভাবে সংলাপ রচনা করবে না, এমন ভাষায় তুমি সংলাপ রচনা করবে না যেই ভাষাগুলো তোমার সংলাপটি যিনি দেখবেন বা যারা শুনবেন, যদি লাইভ সংলাপ হয় সেক্ষেত্রে অবশ্যই তোমার ভাষাটি হতে হবে সুস্পষ্ট এবং প্রাঞ্জল, এবং সংক্ষেপে সহজে সেই বক্তব্যটি তুমি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবে। এখানে অপ্রাসঙ্গিক বিষয়, অস্পষ্ট বিষয় অথবা দুর্ভেদ্য কোনো বিষয় এখানে অবশ্যই আনা যাবে না। তাহলে আমরা দেখলাম যে সংলাপে মোটামুটি 4টি বিষয় মনে রাখতে হবে। এই 4টি বিষয় মাথায় রেখে আমরা সংলাপ রচনা করব। ওকে, এরপরে আমরা দেখি অভিজ্ঞতা কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে, দেখো, নিজের মনের মধ্যে হবে, এখানে খুবই দুঃখিত। আচ্ছা, যেটা বলছিলাম, নিজের মনের মধ্যে পুরো কথাগুলো আগে সেট করে নিতে হবে। অর্থাৎ তুমি যেই বিষয়ের উপরে অভিজ্ঞতা লিখবে সেই বিষয়টি কি লিখবে, কোন অংশ বাদ দেবে, কোন অংশ তুমি লেখার মধ্যে আনবে, সেই বিষয়গুলো আগে তোমার মনে মনে তুমি সেট করে নেবে। এক্ষেত্রে ভূমিকা, মূল অংশ, উপসংহার থাকতে পারে, তবে তা সবসময় আলাদা করে লিখতে হবে এমন না। অর্থাৎ তুমি যখন সংলাপ লিখবে তখন প্রথমে ভূমিকা, তারপরে মূল অংশ, তারপরে উপসংহার, এইভাবে করে আলাদা আলাদা করে তুমি লিখতে পারো। তবে সবসময় যে আলাদা করে লিখতে হবে বিষয়টা এমন না, কিন্তু তুমি এমনভাবে অভিজ্ঞতাটি সাজাবে, তোমার অভিজ্ঞতাটা এমনভাবে সাজাতে হবে যেন যে কেউ তোমার অভিজ্ঞতা পত্রটি দেখলে বুঝতে পারে যে এই 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 লাইনটুকু বা এইটুকু ভূমিকা, এইটুকুর মধ্যে রয়েছে মূল অংশ এবং এইটুকুর মধ্যে রয়েছে উপসংহার। অর্থাৎ আমরা যদি আলাদা করে নাও লিখি তাহলে আমাদের লেখাটা এমনভাবে আমরা করব যাতে করে যে কেউ দেখলে বুঝতে পারে এটা ভূমিকা অংশ, এটা মূল অংশ, এটা উপসংহার। ঠিক আছে? ওকে, এরপরে কি, বিষয়টি সিনেমাটিক দৃশ্যের মতো করে উপস্থাপন করতে পারলে সেটা আরও বেশি আকর্ষণীয় হবে। অর্থাৎ সিনেমার মধ্যে যেমন বিষয়গুলো থাকে সেই সিনেমাটিক দৃশ্যের মতো, হ্যাঁ, দৃশ্য পরম্পরায় যদি তুমি উপস্থাপন করতে পারো বিষয়টি, সেটা আরও বেশি আকর্ষণীয় হয়। প্রাসঙ্গিক বিষয়গুলোই যেন লিখিত হয় সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তুমি তোমার একটা বিষয় সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে, সেখানে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই কিন্তু তোমাকে অভিজ্ঞতার ক্ষেত্রে আনতে হবে। অতিরিক্ত কোনো বিষয়, অপ্রাসঙ্গিক বিষয় অবশ্যই আনা যাবে না। এখানে লেখকের স্বাধীনতা থাকাও জরুরি। অর্থাৎ যে অভিজ্ঞতা লিখবেন তার স্বাধীনতা থাকাটাও কি অভিজ্ঞতার ক্ষেত্রে জরুরি। হ্যাঁ, অন্যের কথা মতো কোনোভাবেই অভিজ্ঞতার পত্র লেখা যাবে না। ওকে, অন্যান্য ক্ষেত্রে বর্ণনাটা অনেক বড় হলেও সমস্যা নাই, তবে পরীক্ষার জন্য সেটা ভাব সম্প্রসারণের চেয়ে একটু বড় হবে, কিন্তু অবশ্যই রচনার মতো হবে না। এটা আসলে আমার একটা ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে কি, যে দেখা যায় তুমি একটা অভিজ্ঞতা লিখছো যেটা পরীক্ষার জন্য লিখছো না, এমনিতেই তোমার অভিজ্ঞতাটা তুমি লিখে রাখছো, এক জায়গায় ডায়েরি করছো, নোট করছো। তো সেক্ষেত্রে তুমি অনেক বড় লেখো, 5, 7, 10, 15, 20 যত পৃষ্ঠা পারো লিখো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যখন পরীক্ষার খাতায় অভিজ্ঞতাটা লিখবে তখন অবশ্যই সেই অভিজ্ঞতাটার একটা নির্দিষ্ট একটা আকারে লিখবা। সেটা যেন এমন না হয় একেবারে রচনার মতো, প্রবন্ধের মতো হয়ে গেল, আবার এমন না হয় যেন শুধু ভাব সম্প্রসারণের মতো বা সারাংশ সারবার মতো হয়ে গেল। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ভাব সম্প্রসারণের চেয়ে একটু ছোট, বড় এবং রচনার চেয়ে একটু ছোট লিখতে হবে। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা জানবো প্রতিবেদন কিভাবে লিখতে হয়। যে বিষয়গুলো মনে রাখতে হবে প্রতিবেদনের ক্ষেত্রে, দেখো, নির্দিষ্ট কাঠামো ও নিয়ম অনুযায়ী প্রণয়ন করতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি, এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে প্রতিবেদনের বিষয়ে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, প্রতিবেদনটা একটু জটিল, এটার নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে। অবশ্যই প্রতিবেদন রচনা করার ক্ষেত্রে সেই নিয়মকানুনগুলো তোমাদের ফলো করতে হবে। তাহলে কি, প্রথমে যে নিয়মটি রয়েছে, নির্দিষ্ট কাঠামো ও নিয়ম অনুযায়ী প্রণয়ন করতে হবে। প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর হতে হবে। উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা সঙ্গত নয়। হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতেও পারো, উদ্ধৃতি চিহ্ন ব্যবহার না করলেও সমস্যা নেই, সঙ্গত নয়, না করাই ভালো। ওকে, আমি এখানে যেটা বলছি যে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার না করাই উত্তম। তার ভাষা হবে সুস্পষ্ট, সহজ সরল ও প্রাঞ্জল। একটু আগেও যেটা বলেছিলাম যে
প্রতিবেদনের ক্ষেত্রেও সেই একই নিয়ম, তোমার ভাষাটি হতে হবে সুস্পষ্ট, সহজ সরল, যাতে সবাই বোঝে, এবং প্রাঞ্জল ভাষা। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ক্ষেত্রে কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয়। তুমি সংবাদপত্রে কোনো বিষয় সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবে, সেক্ষেত্রে অবশ্যই কোনো সুপারিশ করা যাবে না। সুনির্দিষ্ট তথ্যসূত্র বা উৎস উল্লেখ করতে হবে। আচ্ছা, প্রতিবেদনটা রচনা করার ক্ষেত্রে অবশ্যই সুনির্দিষ্ট যে তথ্যগুলো রয়েছে প্রতিবেদন রিলেটেড, প্রতিবেদন সংশ্লিষ্ট, সেই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে। বলা বাহুল্য, পরিশেষে বলতে হয়, প্রসঙ্গত ইত্যাদি, এই বিষয়গুলো প্রসঙ্গত বলা যায় ইত্যাদি লেখা বর্জন করতে হবে। অর্থাৎ এই লেখাগুলো আমরা প্রতিবেদনের মধ্যে লিখবো না। বলা বাহুল্য, পরিশেষে বলতে হয়, প্রসঙ্গত বলা যায়, এই লেখাগুলো আমরা যথাসম্ভব বর্জন করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে প্রতিবেদনের ক্ষেত্রে মোটামুটি এই 7টি নিয়ম আমাদের মনে রাখতে হবে। নির্দিষ্ট কাঠামো নিয়ম অনুযায়ী আমরা প্রতিবেদন লিখব। প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর হতে হবে। উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব না। সুস্পষ্ট ভাষায়, সহজ সরল ভাষায় এবং প্রাঞ্জল ভাষায় লিখব। সংবাদপত্র প্রতিবেদনের ক্ষেত্রে প্রকাশের জন্য প্রতিবেদনের ক্ষেত্রে সুপারিশ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সুপারিশ আমরা করব না। সুনির্দিষ্ট তথ্যসূত্র বা উৎস উল্লেখ করতে হবে। বলা বাহুল্য, পরিশেষে বলা যায়, প্রসঙ্গত বলা যায় ইত্যাদি আমরা লেখা বন্ধ করব বা বর্জন করব। ওকে, এরপরে দেখো, প্রতিবেদনকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, ও 2 নম্বরে রয়েছে দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। যেমন ধরো তোমরা যে কলেজে পড়াশোনা করছো, সেই কলেজের লাইব্রেরি সম্পর্কে প্রতিবেদন হতে পারে, ক্যান্টিন সম্পর্কে প্রতিবেদন হতে পারে, কোনো একটা অনুষ্ঠান হলো সেটা সম্পর্কে প্রতিবেদন লিখতে বলতে পারে। তো এই ধরনের বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা বলবো যে প্রতিবেদন মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংবাদপত্রে প্রতিবেদন, অর্থাৎ সংবাদপত্র প্রকাশ করার জন্য। 2 নম্বরে রয়েছে দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তদন্ত প্রতিবেদন, আর একটা হচ্ছে কারিগরি প্রতিবেদন। ওকে, আমরা ক্রমান্বয়ে সবই জানবো। প্রতিবেদন গঠনের কাঠামো, কাঠামো কি দেখো, একটি প্রতিবেদনে সাধারণত 4টি অংশ থাকে। আচ্ছা, আমরা এবার জানবো যে প্রতিবেদনের কাঠামোটা কেমন হবে, প্রতিবেদন কিভাবে গঠিত হতে পারে। একটি প্রতিবেদনে আমরা দেখলাম যে সাধারণত 4টি অংশ থাকে। 1 নম্বরে রয়েছে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের সূচনা অংশ, প্রতিবেদনের বিষয়বস্তু, প্রতিবেদকের নাম, ঠিকানা, স্বাক্ষর। আচ্ছা, এখানে অনেক কিছু অস্পষ্ট বা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তোমাদের কাছে বিষয়টি আরও বেশি স্পষ্ট এবং সহজ হয়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখবে, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমরা প্রতিবেদন রচনা করব। প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের সূচনা, প্রতিবেদনের বিষয়বস্তু, প্রতিবেদকের নাম, ঠিকানা ও স্বাক্ষর। ওকে, আমরা প্রতিবেদন দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো সাধারণ প্রতিবেদনের একটি নমুনা এখানে দেওয়া হয়েছে। যেমন পরীক্ষায় আসতে পারে এরকম, তোমার কলেজের লাইব্রেরি জরিপ করে অধ্যক্ষের নিকট একটি প্রতিবেদন লেখো। অর্থাৎ তোমার কলেজের লাইব্রেরি, আমাদের কলেজে লাইব্রেরি আছে তোমরা জানো, তোমরা সেটাকে জরিপ করলা, দেখলা কি আছে কি নেই, কি প্রয়োজন, কি দরকার, কি সমস্যা, সব বিষয়গুলো একটা কাগজে লিপিবদ্ধ করলে এরপর এই যে এখানে যে ফরম্যাটটি রয়েছে, এই ফরম্যাটে লিখে তোমরা সেটা কি করতে পারো, অধ্যক্ষের বরাবর সেটাকে জমা দিতে পারো। তো এই ধরনের প্রতিবেদন অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তাহলে কিভাবে লিখতে হবে, এখানে আমি একটা ফুল ফরম্যাট দাঁড় করিয়েছি। লেখাগুলো যদিও ছোট, কিন্তু ছোট হওয়ার কারণ হচ্ছে আমি চেয়েছি যে একটা পৃষ্ঠার মধ্যে যাতে করে, একটা স্লাইডের মধ্যে যাতে করে প্রতিবেদনটা নিয়ে আসা যায়, এই জন্য ছোট করে লেখা হয়েছে। ওকে, দেখো কিভাবে লিখবো। প্রথমে তারিখ, তুমি যে কোনো একটা তারিখ দাও, যে কোনো একটা সাল দাও, অসুবিধা নেই। এরপরে বরাবর, যার বরাবরে লিখবে আর কি, অধ্যক্ষ ঢাকা কলেজ মিরপুর ঢাকা। ওকে, ঢাকা কলেজ মিরপুর ঢাকা। যাই হোক, এই ঠিকানাটা যে ঠিক দিতে হবে বিষয়টা এমন না। ঢাকা কলেজ মিরপুরে না, ঢাকা কলেজ হচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে নিউ মার্কেট। ওকে, যাই হোক, বিষয় কি, কলেজ লাইব্রেরি সংক্রান্ত প্রতিবেদন। যে বিষয় এখানে তোমাকে বলে দেবে সেই বিষয় লিখবে যে কলেজ লাইব্রেরি সংক্রান্ত প্রতিবেদন। ওকে, সূত্র, স্মারক নং, আদেশ নং, ঢা ক, এরকম দেখবা যে এটা মূলত হচ্ছে 234/20, অর্থাৎ ঢাকা 234 মানে হচ্ছে এ যাবৎ যতগুলো আদেশ হয়েছে সেটার নাম্বার হচ্ছে 234, অর্থাৎ এবং সাল হচ্ছে 20 সাল, এটা হচ্ছে সাল। যাই হোক, এরকম করে লিখবা, স্মারক নং অথবা আদেশ নং, এরকম লিখতে পারো। স্মারক নং অথবা আদেশ নং, যেটাই লিখো না কেন, স্মারক নং অথবা আদেশ নং, এই দুইটার যে কোনো একটা লিখবে। এরপর লিখবে ঢাকা, ঢাকা মানে হচ্ছে ঢাকা কলেজ। এখানে যেটা নাম লিখবে তুমি, তার শর্ট ফর্মটা লিখবে। ওকে, 234/20, এই 20টা হচ্ছে সাল, এখানে সালটা লিখবে। ওকে, এরপরে লিখো জনাব, আপনার প্রেরিত চিঠি। এই যে দেখো, আপনার প্রেরিত চিঠি, তার মানে চিঠির সিরিয়াল নাম্বার হচ্ছে 234।
স্মারক নং অথবা আদেশ নং ঢাকা 234/20 মোতাবেক কলেজ লাইব্রেরির বর্তমান অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্যানুসন্ধান পূর্বক একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি। কলেজ লাইব্রেরির কলেজ, এবার তার যে প্রতিবেদনের যে দেখো কি কি সমস্যা কি আছে না আছে এখানে লেখা হয়েছে। কলেজের লাইব্রেরিটি সংস্কার প্রয়োজন। এখানে কলেজের পরিচয় দিয়ে কলেজ লাইব্রেরির যে বর্তমান অবস্থা সেই বর্তমান অবস্থা তুলে ধরবে। ঠিক আছে, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে এখানে তুলে দিয়ে এভাবে এসব সমস্যা চিহ্নিত করে এটাই প্রতীয়মান হয় যে লাইব্রেরিটি আদৌ শিক্ষার্থীদের কোনো উপকারে আসছে না। এই অবস্থায় নিম্নের সুপারিশ পেশ করছি, যা বাস্তবায়ন হলে লাইব্রেরিটি শিক্ষার্থীর যথার্থ উপকারে আসতে পারে। আচ্ছা, একটা বিষয় লক্ষণীয় দেখো, এখানে কিন্তু সুপারিশ দিয়েছে, এটা কিন্তু সাধারণ প্রতিবেদন বলে সুপারিশ দেওয়া গেছে, সংবাদপত্রের ক্ষেত্রে আমরা সুপারিশ দিব না। ওকে, এরপরে প্রতিবেদকের নাম ও ঠিকানা রবিউল আলম দিয়েছে ঢাকা কলেজ। ঠিক আছে, ঢাকা কলেজটা আসলে এখানে হওয়া উচিত ছিল, খুবই দুঃখিত। প্রতিবেদনের শিরোনাম কি? কলেজ লাইব্রেরির সংস্কার প্রয়োজন। প্রতিবেদন তৈরির সময় সকাল 11টা। ওকে, তুমি যে কোনো টাইম দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে করে একটি প্রতিবেদনের নমুনা আমরা তৈরি করব বা এভাবে করেই আমরা একটি প্রতিবেদন লিখব। এরপরে তোমরা যদি তোমাদের বইতে যে প্রতিবেদনগুলো দেওয়া আছে এগুলো যদি একটু প্র্যাকটিস করো, 1, 2, 3, 4টা, তাহলে দেখবে তোমাদের কাছে বিষয়টি আরও বেশি স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে গেছে। এরপরে সংবাদপত্রের যে প্রতিবেদন লেখা হয় এটার নমুনা দেখো। প্রতিবেদনের প্রকৃতি লিখবা। প্রতিবেদনের শিরোনাম ভয়াবহ যানজট, অতিষ্ঠ সাধারণ মানুষ। এখানে দেয়া দিচ্ছে, দেখো প্রশ্নটি দেয়া আছে এখানে, যানজট একটি ভয়াবহ সমস্যা, এই শিরোনামে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন। তার মানে প্রতিবেদনের শিরোনাম হবে ভয়াবহ যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ। ঠিক আছে, ওকে। এখানে যেটা দিচ্ছে সেটাই যে সরাসরি এখানে দিবে তা নয়, এটার সাথে মিল রেখে সুন্দর একটা নাম তুমি এখানে দিবে শিরোনাম। সরজীবনী তদন্তের স্থান, ক শহরের, খ ও ঘ এলাকা পরিদর্শন। আচ্ছা, সরজীবনী তুমি যে প্রতিবেদন করছো, অর্থাৎ তুমি যে যানজট দেখেছো সেটা তদন্তের স্থানের নাম উল্লেখ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে ক শহরের, খ ও ঘ এলাকা পরিদর্শন। প্রতিবেদন তৈরির সময় সকাল 11টা, তারিখ যে কোনো একটা তারিখ দিয়ে দেবে, সংযুক্তি এবং যানজটের যে ছবি, এখানে যানজটের কথা বলছে বা যে কথাই বলুক না কেন, 3 কপি ছবি ক খ ঘ এলাকার, মানে এই এলাকার যে যানজট তুমি দেখেছো এই এলাকার তুমি 3টা ছবি এখানে দিয়েছো। এরপরে লিখবে ভয়াবহ যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ। এখানে যানজটের চিত্রের বর্ণনা করবে। ঠিক আছে, এই যে আমি ডট দিয়েছি এই জায়গাগুলোতে করবে। ঠিক আছে, ওকে, তোমাদের যে কয় লাইন দরকার। এরপরে তুমি লিখবে যে যানজটের কারণগুলো কি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে কারণগুলো লিখবা। এরপরে যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ, যানজট নিরসনকল্পে নিম্নের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এই বিভিন্ন ধরনের পদক্ষেপ বলবে, এই পদক্ষেপ করা যেতে পারে। ওকে, এরপরে শেষে লিখবে নাগরিক জীবনকে গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় করতে হলে যানজট সমস্যার সমাধান করতে হবে। এজন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা ও বিজ্ঞানসম্মত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। উপযুক্ত ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে কি করতে, সর্বশেষে কি লিখতে হবে, উপযুক্ত পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হলে অচিরেই যানজট সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাহলে আমরা এখানে দেখে দিলাম যে কিভাবে একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করতে হয় বা লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নিয়ম ফলো করে আমরা প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত যা আমরা আলোচনা করলাম, ছোট্ট একটি প্রশ্ন তোমাদের জন্য সবার পারা উচিত। বলো তো, একটি প্রতিবেদনে কয়টি অংশ থাকে? 2টি অংশ থাকে। একটি প্রতিবেদনে 2টি অংশ থাকে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা বাড়িতে তোমরা যেটা করবে, যে কোনো একটি প্রতিবেদন তৈরি করে আনতে হবে, তোমাদের জন্য কাজ রইল, বাড়ির কাজ। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।